সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামশেদ আলম। বাম দিকে আছেন আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 28 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 কুলহারা উপকূলের মানুষ। 2010 অ্যামনেস্টির প্রতিবেদন, বিচার বহির্ভূত হত্যা বন্ধ হয় নাই। 2012 সোনারগাঁয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। 2013 সরকার মুখে সংলাপের কথা বললেও কাজে উল্টোটা করছে। 2015 মতিঝিলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত। 2016 বখাটের কোপে প্রাণ গেল স্কুল ছাত্রীর। 2017 বিশ্বে মোটা চালের দাম বাংলাদেশেই সবচেয়ে বেশি। 2019 ফেনী সোনাগাজীতে ওসি মোয়াজ্জেম গ্রেপ্তারের ভয়ে পালিয়েছে। 2021 লিটারে 9 টাকা বেড়ে গেল সয়াবিন তেলের দাম। 2022 দেশে আগুন লেগে গেছে, সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। নূর। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষের মুখে মুখে দাঁড় করিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো। শুরুতেই যাচ্ছি ডক্টর মোহাম্মদ জামশেদ আলম আপনার কাছ থেকে। 2010 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদন ছিল, বিচার বহির্ভূত হত্যা বন্ধ হয়নি। দৈনিক প্রথম আলোর খবর ছিল, অ্যামনেস্টির প্রতিবেদন কি শেখ হাসিনা সরকারকে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা নয়? তারপরেও কেন আন্তর্জাতিক মহল আসলে ওইভাবে ওনাকে জবাবদিহিতার আওতায় আনেননি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে রিপোর্টটি, সেই রিপোর্টের আগেও আমরা যদি মানবাধিকার প্রশ্নে যদি আমরা আসি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিসেবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা সারা বিশ্বের একটা স্বীকৃত প্রতিষ্ঠান, লিডিং প্রতিষ্ঠান। সেই স্বীকৃতির জায়গা থেকে এটা বলার পরে আমাদের কিছু বলার থাকে না। কিন্তু আমি আমার দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের দেশের পারসেপশন কি বলে, একজন মানুষকে আসলে আন্তর্জাতিক স্বীকৃতির আগেও আমার দেশের নাগরিকের জায়গা থেকে আমাকে ভাবতে হবে জিনিসটা। আমার দেশের মানুষ বিগত 16 বছর আপনারা জানেন যে কতটা গুমট অবস্থার মধ্যে আমরা দিন পার করেছি। আমরা প্রত্যেকটা মানুষ যে একটা বিভীষিকাময় দিন প্রতিনিয়ত আমাদেরকে পার করতে হয়েছে, যে প্রতিটা মানুষ একটা আতঙ্কে থাকে। অসংখ্য মানুষ দেখেছি যারা দিনের আলোয় একেবারে হারিয়ে গেছে আমাদের ভিতর থেকে। আমরা চৌধুরী আলমকে দেখেছি, আমরা ইলিয়াস আলীকে দেখেছি, অনেককে দেখেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা তো পলিটিক্যাল সিচুয়েশন থেকে আমাদের দেখা। আমরা যারা পেশাজীবী, আমরা মুক্ত চিন্তা করি, আমরা কথা বলি, আমাদের সেই বাক স্বাধীনতা কি ছিল? সেই বাক স্বাধীনতার জায়গাটা কেন ছিল না আমাদের? আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমারই এক সহকর্মী ছোট্ট একটা মন্তব্যের জন্য, সে পিএইচডি করতে দেশে বাইরে ছিল, ছোট্ট একটা ফেসবুক কমেন্টস করেছিল। সে একেবারেই সত্য একটা পারসেপশন থেকে, যে আমরা জানি একসময় বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস এবং ধর্ষণ একেবারে স্বীকৃত একটা মানে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল একটা সংগঠন। তো তাদেরই একটা আছে যে আপনার মনে আছে কিনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার কোন একজন ছাত্রনেতা, তার নাম সম্ভবত মানিক, সে কি অকপটে সে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে একেবারে সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছিল, সেরকম একটা ইস্যুতে যখন একটা ফেসবুকে ইস্যু আসে, স্বাভাবিকভাবে শিক্ষা পরিবারের মানুষ হিসাবে আমাদের একটা অপিনিয়ন থাকতেই পারে। আমাদের এক সহকর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে
Step. একটা ছোট একটা মন্তব্য করেছিল যে ধর্ষকের জননী অথবা সাম একটা কিছু, এটা আসলে আদৌ সে করেছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। শুধু এই একটা মন্তব্য করার জন্য যে সে ওখানে শেখ হাসিনার নাম অথবা প্রধানমন্ত্রী কিছুই বলে নাই, যা সংগঠনের পৃষ্ঠপোষক হিসাবে যেহেতু তৎকালীন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন, ছাত্রলীগের পৃষ্ঠপোষক ছিলেন শেখ হাসিনা, তার নামটা জড়ায়। সেই ভদ্রলোক আপনার দেশে ফিরতে পারলো না, তার পিএইচডি ক্যান্সেল করা হলো, ওই দেশের তাকে চিঠি দিয়ে দেশে ফেরত পাঠানোর জন্য বাধ্য করা হলো, তার নামে আইসিটি একটা মামলা করে যাচ্ছে তাই অবস্থা। সে তার যে কি মানবিক মানবেতর জীবনযাপন, আমরা সেটা সাক্ষী, এটা তো মিডিয়াতে আসে নাই। এরকম অসংখ্য ঘটনা আমাদেরকে মানবাধিকার লঙ্ঘনের বিগত ঘটনা সময়ে আছে। ফেস করতে হচ্ছে। কাজেই আপনি শুধু মানবতার অমানবিক যে ঘটনাগুলো আমরা বিভিন্ন সাধারণ মানুষ যে ফেস করেছি, সেটা তো আসলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এতটা তো ডিপে যায়নি। আমরা যে ঘটনাগুলো দেখেছি, আপনার হেফাজতের যে ঘটনাটা, এটা তো পারসেপশন, আপনার সব কিছু প্রমাণ করতে হয় না। আমরা কি সব কিছু প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয়? আপনার একটা পারসেপশন কখন তৈরি হয় মানুষের মধ্যে? আমরা জনগণের যে প্রতিদিন ঘটনা, আপনি আপনার সম্পর্কে একটা পারসেপশন একদিনে তৈরি হবে না। এই পারসেপশনগুলো হতে দিনের পর দিন, মাসের পর মাস আমরা সেই পারসেপশনগুলো তৈরি করি। সেই পারসেপশনগুলোর ভিত্তিতেও কিন্তু আমরা বলতে পারি যে মানবতা বিরোধী যে অপরাধগুলো বাংলাদেশে হয়েছে গত 16 বছরে, এটার বিচার এটার জন্য আলাদাভাবে প্রমাণ করবার কিছু নেই। আসলে প্রমাণ তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের খুব প্রয়োজন নাই। আমরা দেশের মানুষ এটা সাক্ষী, প্রতিটা মানুষ সাক্ষী। আজকে আপনি দেখেন অনেক ঘটনা বের হচ্ছে যে জিনিসগুলো বিগত 17 বছর আমরা জানতাম না। কাজে এই জায়গা থেকে আমার মনে হয় যে অ্যামনেস্টি যে কথাটা বলেছে সেটা আসলে একেবারেই বাস্তবসম্মত এবং কিন্তু এটা আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী এই জিনিসটি কেন স্বীকার করতো না তখন? আসলে এটা বুদ্ধিজীবী কিছু তো আছে যে আমরা হয়তো নিজেদের বিবেক বোধ, তারপর নৈতিকতা, সেই জায়গা থেকে আমরা অনেকটাই বিসর্জন দিয়েই কথা বলি, বিবেক বিক্রি করে চলি। আরেকটা জায়গা হচ্ছে ধরেন অনেক মানুষ হয়তো ফিল করতো, এই যে আমি একটা ঘটনা বললাম যে আমি কি তখন এই ঘটনা যখন আমি কি বলবো, সেই সুযোগটা কি আছে? আপনি একেবারে পরোক্ষভাবে একটা কথা বলবেন, তার জন্য আপনি গুম হয়ে যেতে পারেন। আজকে এখানে কথা বলছি, অনেক ব্যক্তিত্ব আমরা দেখেছি, অনেক পপুলার টিভি মিডিয়া ব্যক্তিত্ব যারা একসময় কথা বলতো, তারা একসময় কথা বলা বন্ধ করে দিল, অথবা তাদেরকে সেভাবে ডাকা হলো। অনেক গণমাধ্যমও তো সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে অনেক আপনার অ্যাক্টিভিস্ট যারা বাধ্য হয়ে দেশ ছেড়ে যেতে হয়েছে, তাদের অনেক ভূমিকা আমরা দেখেছি বিগত এই জুলাই অভ্যুত্থানে। তাদের একটা ভালো ভূমিকা ছিল, তারা তো দেশেই থাকার কথা। আপনি যদি বাকস্বাধীনতাটাই আমার না থাকে, আমি একজন নাগরিক, বাকস্বাধীনতা যদি থাকে তাহলে তো ফ্যাসিস্ট আসলে স্প্রেড করতে পারে না। এক্স্যাক্টলি, ফ্যাসিজম আসলে এটা একটা ইন্টারনাল ক্যারেক্টার, কিন্তু এটা কিন্তু যার তার মধ্যে আসবে না। আপনি চাইলে ফ্যাসিস্ট হতে পারবেন না। এটা থিওরিটিক্যাল যতটুকু আছে, এটা ওই সবসময় ওই নিয়ম মেনেও আসলে ফ্যাসিজমটা আমি ফিল করি, যেটা বিকশিত হয়। আমার জায়গা থেকে আমার ফিলিংসটা এরকম, ফ্যাসিজমের একটা ইনহেরিটেড ক্যারেক্টার। আপনি দেখেন আমাদের দেশের যে ফ্যাসিজমের হিস্ট্রিটা, এটা একটা ইনহেরিটেড ক্যারেক্টার। কিন্তু আমরা যদি আমরা প্রজন্মটা কিন্তু মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, আমরা অনেক কিছু মুক্তিযুদ্ধের আগের ঘটনা আমরা ইতিহাস থেকে জেনেছি। আমরা শেখ মুজিবের প্রতি যতটা সম্মান আমরা থাকা উচিত ছিল, আমরা কি জাতি হিসেবে সেই সম্মানটা দিতে পারি এখন? সেই সম্মানের জায়গাটা উনি রেখেছেন? আমরা ৭১-এর পূর্বের যেই শেখ মুজিব, ৭১-এর পরে শেখ মুজিব, সেটা কি আপনি রাখতে পারবেন? নিজেকে ধ্বংস করে দিয়ে এই যে জায়গাটা, তার মানে কি ইনহেরিটেড একটা ক্যারেক্টার আপনার মধ্যে সেটা ছিল। সেটা হয়তো আপনি যখন আপনার হাতে যখন আপনি সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা আসলো। আমরা একবার দেখলাম ৭৫-এর আগ পর্যন্ত, আবার সেটা দেখলাম গত 16 বছর। তার মানে এটা ইনহেরিটেড একটা ক্যারেক্টার। এটা চাইলে আমি হতে পারবো না, এই ক্যারেক্টারটা সম্বন্ধে থাকে না। কাজেই কিছু মানুষ থাকে যারা তারা খুবই প্রতিশোধ পরায়ণ, তারা দেশকে অথবা দেশের মানুষের চেয়ে বেশি বাইরে গিয়ে নিজের ব্যক্তি স্বার্থ এবং তার প্রতিহিংসা। প্রতিহিংসা ফ্যাসিজমের মূল জায়গায় হচ্ছে প্রতিহিংসা। জি জামশেদ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসান। হাসান ভাই, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান 2010 সালেই কিন্তু এক প্রকার ঘোষণা দিয়েছিল, এরপরেও আরও 14 বছর লেগে গেল। এটির কারণ কি ছিল? এত দেরি হলো কেন আমাদের? আন্তর্জাতিক আইনের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে আন্তর্জাতিক আইন এনফোর্স করার মতো কোনো স্পেসিফিক শক্তি নেই আসলে। আপনি ইউনাইটেড নেশনসকে যদি বলেন যে তারা এটাকে এনফোর্স করতে পারে,
আসলে কিন্তু সেইভাবে পারার কোনো সুনির্দিষ্ট কোনো রুলস রেগুলেশনগুলো নেই। আমরা যদি আন্তর্জাতিক আইনটা না মানি, তখন আপনি আন্তর্জাতিক বিশ্ব থেকে আস্তে আস্তে আপনি ইলিমিনেট হবেন, যেটা শেখ হাসিনা সরকার কিন্তু ক্রমান্বয়ে হয়েছে। আপনারা দেখেছেন বড় বড় যে সংস্থাগুলো, তারপরে যে গণতান্ত্রিক সম্মেলন হয়েছিল তখন আমেরিকার নেতৃত্বে, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে, সেখানে বাংলাদেশ দাওয়াত পায়নি। তারপরে তারা 4টা ক্যাটাগরি করেছিল, সেখানে আমাদের ছিল লোয়েস্ট ক্যাটাগরি। তো সুতরাং আন্তর্জাতিকভাবে সেটা বলার মাধ্যমে জিনিসটা না, প্রফেসর সাহেব যেমনভাবে বললেন যে আমরা তো নিজের চোখেই দেখছি। আরেকটা জিনিস হচ্ছে, ফরাসি এক তাত্ত্বিক বলেছিলেন দ্য রিয়াল ইজ নট রিপ্রেজেন্টেবল, সত্যকে কিন্তু প্রকাশ করা যায় না। কারণ আপনি যদি একটা পয়েন্টের যদি সংজ্ঞা ধরেন, বিন্দুর সংজ্ঞা কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ব্যাদ কিছুই নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকেই বিন্দু বলে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে বিন্দুর সব কিছুই কিন্তু আছে, অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালুটা আপনি ধরে নেবেন, কিন্তু সবসময় যেটা পাওয়া যাবে বিষয়টা কিন্তু তা না। সুতরাং আপনার সত্যটা কিন্তু সবসময় দেখা যাবে, বিষয়টা কিন্তু সেটাও না। কিন্তু সত্যটা অনেক সময় অনুধাবন করার বিষয়। এটা আমরা সেন্সুয়াস অ্যাক্টিভিটিস দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি, যদি আমি সেইভাবে যদি বলি। তো এখন ওই যে বলেছিলাম যে যেটা প্লেটো অ্যারিস্টটলের সময় থেকে শুরু হয়েছে, যে একটা হচ্ছে যুক্তির জ্ঞান, যে কোনটা শ্রেষ্ঠ, আরেকটা হচ্ছে আপনার যেই জ্ঞানটা আপনি অনুধাবন করবেন, সেন্সুয়াস অ্যাক্টিভিটিস দিয়ে অনুধাবন করবেন, সেটা তো আপনি যুক্তি দিয়ে দেখাতে পারেন না। যেমন দেশ এবং কাল, এই দুইটা জিনিস কিন্তু আপনাকে অনুধাবন করতে হয়, হিসাবে রাখতে হয়, কিন্তু আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে এই দেশটা কোথায়, এই সময়টা কি, আজকে কী বার, সেটা কিন্তু আমরা হিসাব করে নেই। তো সুতরাং এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থা বলেছে কি বলেনি, এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেই ফেলেছে। এই বিষয়ে আমার মনে হয় আর কোনো খুব বেশি কথা বলার কিছু নেই। আপনার কথা অনুযায়ী এটা প্রমাণ করবার কিছু নাই, তাহলে এগুলো তো আনচ্যালেঞ্জড ছেড়ে দেওয়া যাবে কিনা, বা এটি বিচারের বাইরে রাখার কোনো যৌক্তিক কারণ আছে কিনা? না, বিচারের বাইরে রাখার তো কোনো সুযোগ নেই। আমরা তো ঘুরে ফিরে শুনছি 24-এর অপরাধের বিচার হচ্ছে, কিন্তু আমরা তো 16 বছর বা 17 বছর আপনার ব্যাখ্যা অনুযায়ী সেই বিচারের উদ্যোগ দেখছি আমরা। না, এখন এটা একটা বিষয় আছে যে আগের যে অপরাধগুলো ছিল শুধু 24কে কেন্দ্র করেই বিচার ব্যবস্থাটা মনে হয় সক্রিয় হয়েছে বেশি। আসলে বিষয়টা হচ্ছে যে সরকারেরও একটা ইনস্টেবিলিটির জায়গা কিন্তু এখনো আছে, কারণ এই সরকার তো আর নির্বাচিত সরকার না। আপনি চাইলেও যে সব সরকারের প্রতি তো মানুষের শতভাগ সমর্থনও আছে না। হ্যাঁ, সমর্থন আছে, তার বৈধতা আছে, তার সভরেন পাওয়ার ছিল, যেভাবে ওই সরকারটা হয়েছে সেটা সবার কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, সবই ঠিক। কিন্তু আপনাকে আরেকটা জিনিস করতে হবে, যেমন বিচার ব্যবস্থার যে জিনিসগুলো, যেমন বিচার ব্যবস্থায় বিচারক থেকে শুরু করে আপনার ধরেন আপনার যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থাটা কিন্তু একটা সার্বিক অবস্থার উপর নির্ভর করে। তো এখন একটা এক্সিস্টিং কন্ডিশনে যেভাবে গত 15 বছর 17 বছর চলেছে, এই চলার জায়গা থেকে চাইলেও সবগুলো জিনিস একই সাথে কিন্তু কন্টিনিউ করাটা অনেকটা কঠিন, যে কারণে হয়তো ভেরি রিসেন্ট বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে বেশি, কিন্তু সেগুলো যে বিচার ব্যবস্থা আসবে না বিষয়টা কিন্তু তা না। আর আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আবুল হাসান ভাই, 2012 সালের একটি খবর, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দৈনিক যুগান্তরের খবর ছিল এটি। এই ঘটনায় আবার ওই নিহত খুন হওয়া নেতার আত্মীয় স্বজনকেই জেল খাটতে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছিল। আসলে মানুষ যখন যুক্তি দ্বারা তাড়িত না হয় তখন কিন্তু মানুষ শক্তি প্রয়োগ করে। আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থার প্রথম জিনিস হচ্ছে যেটা, যেমন মিশেল ফুকো যেমনভাবে বলেন যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শাসকরা কি দেয়, সেটা হচ্ছে লেট লাইফ, আপনাকে বাঁচতে দেয়। কিন্তু আগের সময়ের যেটা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আগের যে সময়টা, রাজার শাসনকাল যদি বলেন, সেটা হচ্ছে টেক লাইফ, অর্থাৎ রাজা জীবন নিয়ে নেয়। এখন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যখন আপনি দেখবেন গণতান্ত্রিক সমস্ত সংস্কৃতি যখন ধ্বংস হবে, তখন বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র যখন নিয়ন্ত্রিত হয়, তখন আবার ফুকুর ভাষায় যদি বলি যে রাষ্ট্র নিয়ন্ত্রিত হওয়ার জন্য আপনার যে স্টেট অ্যাপারেটাসগুলো আছে সেগুলো কিন্তু একরকম কাজ করে, কিন্তু সেই স্টেট অ্যাপারেটাসগুলোর সাথে সাথে বর্তমান যেই সরকারটা ছিল, সেই সরকারের যে বাহিনী ছিল, বিশেষ বাহিনী, তারা কিন্তু তাদের মতো করে নিয়ন্ত্রণটাকে স্পষ্ট করার জন্য এ ধরনের
কিলিংয়ে কিন্তু তারা অংশগ্রহণ করত। এবং দেখা গিয়েছে যে 5 খুন 7 খুন নানা প্রকারের ঘটনা আমরা দেখেছি। এই যে সাংবাদিক সাগর রুডির হত্যাকাণ্ড, একেবারে ঘরের ভিতরে গিয়ে প্রধানমন্ত্রী যেভাবে বললেন যে ঘরের ভিতর তো আমি আর বেডরুমের পাহারা বেডরুমের দেয়া পাহারা সরকারের দিতে কাজ পারবো না। সরকারের কাজটা। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে বা বিভিন্নভাবে প্রমাণ আসছে, এটা বিচার ব্যবস্থায় তো আসবে, ট্রায়াল ম্যাটার হবে যে এমপি শাওনকে কিভাবে স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এই ধরনের নানা কথাও কিন্তু এখন বেরিয়ে আসছে। আপনি দেখেন সাগর রুনিরও যেমনভাবে আপনার প্রায় 100 বারের বেশি আপনার যে আইও 120 বারের মতো এখন। সময় নিয়েছেন এই পর্যন্ত, উনি তদন্ত রিপোর্টটা দিতে পারেননি, কারণ তাকে চারপাশের অবস্থাগুলোর উপরও ভিত্তি করে দিতে হয়। তো সরকার যেইভাবে আপনার জীবন নিয়েছে সেটা কিন্তু আপনার স্বইচ্ছাভাবেই তারা জীবন নিয়েছে, এবং সেই জীবন যখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয় তখন শাসন ব্যবস্থার যা হওয়ার তাই হবে। জামশেদ আলম, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। 2017 সালের একটি খবর, বিশ্বে মোটা চালের দাম বাংলাদেশেই সবচেয়ে বেশি, যদিও বাংলাদেশে মোটা চালের উৎপাদনও বেশি। বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে 4র্থ অবস্থানে ছিল এবং সরকার বারবার বলতো যে আমরা খাদ্যোদ্বৃত্তের বাংলাদেশ, আমরা কৃষিতে ভালো করছি। শেখ হাসিনা বারবার এই কথাটি বলতো, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বছরের পর প্রত্যেকটি বছরই চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তো। এটি কেন? তিনি যখন রাষ্ট্র ক্ষমতা নিলেন তখন বললেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবেন, পরে যখন তিনি পালালেন তখন সেই প্রায় 70-80 টাকা কেজি পর্যন্ত ছুঁই হলো। এই দেশের কৃষি বিগত সরকার যেভাবে কৃষকদেরকে শোষণ করেছে, সেটা আমি বলবো যে একেবারেই এটার একটা মানে কোনো এটার ব্যাখ্যা নাই। কারণ আপনি দেখেন, যখন আপনি ম্যানিফেস্টো তৈরি করেন, আপনি ম্যানিফেস্টোতে শুরু থেকেই জনগণ কিন্তু বুঝতে পেরেছে যে একেবারেই একটা ভ্রান্ত, একটা মিথ্যা, একটা অলীক স্বপ্ন দিয়ে আপনি কৃষিকে ধ্বংস করে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। 10 টাকা চাল যখন আপনি ম্যানিফেস্টোতে দিয়েছেন, তখন 1 কেজি ধানের উৎপাদনই ছিল 12 থেকে 13 টাকা। ধান থেকে চাল করতে গেলে সেটার যে প্রসেস, সেটার কস্টিং আরো বেড়ে যায়। 1 কেজি ধানে তো 1 কেজি চাল 1 কেজি চাল হবে না। সো আপনি যখন একজন কৃষককে আপনি তার উৎপাদনের অর্ধেক মূল্যে আপনি ধান খাওয়ানোর প্রতিশ্রুতি দিবেন, তার মানে বুঝতে হবে যে আপনার প্রতিশ্রুতির মধ্যেই এক ধরনের প্রতারণা আছে। আর সত্যিকার অর্থে যে বাজার মূল্যের যে ব্যাপারটা, আমার কৃষক প্রতি কেজি ধান যে উৎপাদন খরচে তার উৎপাদন করতে হয়, তার চেয়ে কম কিন্তু আমরা টাকায় দেখেছি তাকে বিক্রি বিগত করতে হয়। সরকারের সময় বিশেষ করে বেশ কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, ফ্যাকাল্টি বেড়েছে, গবেষণা নাকি বাড়ানো হয়েছে, কৃষি উৎপাদন বাড়ানো হয়েছে, কৃষি জমি বাড়ানো হয়েছে এবং যন্ত্রপাতিতে তো আধুনিকায়ন করা দেখেন, হয়েছে। আসলে এগুলো আমরা তো শুনেছি, হ্যাঁ, কিন্তু আপনি একজন কৃষিবিদ হিসেবে আপনার অবজারভেশন। কৃষিবিদ এবং কৃষক এই 3টার সমন্বয়ে যদি কাজ হয়েছে, যতটা কাজ হয়েছে তার চেয়ে অনেক বেশি আপনার লুণ্ঠন লুটপাট যেটা হয়েছে, সেটা একমাত্র এই সেক্টরটাই আছে যেটা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত, আমি বলবো। কারণ আপনি দেখেন যে 74-এ যখন দুর্ভিক্ষ হয়, বাংলাদেশের মানুষ ছিল মাত্র 7 কোটি, আর আজকে প্রায় 17-18 কোটি মানুষ। তারপরেও আমরা কিন্তু এই কৃষির মাধ্যমেই এখন দেশের এই যে বাংলাদেশের বিগত সময়ে যে লুণ্ঠন, অর্থ পাচার, সব কিছুর পরেও বাংলাদেশ টিকে আছে কৃষির জন্য। সেই কৃষিটাই সবচেয়ে অবহেলিত। আপনি দেখেন যে কৃষি উৎপাদন, আমাদের দেশের এগ্রিকালচারটাকে আমরা বলতে পারি টেকনিক্যাল ভাষায় এটা সাবসিস্টেন্স এগ্রিকালচার, এটা আসলে কমার্শিয়ালাইজেশনে যায়নি। আমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রেণীটি হচ্ছে কৃষক। তারা কৃষিকাজ করে একমাত্র কারণ তারা বংশ পরম্পরায় এই কাজটাতে অভ্যস্ত। তারা যদি আয় ব্যয়ের হিসাব করতে পারতো, তারা কৃষিকাজ করতো না। আমি নিজে যদি আয় ব্যয়ের হিসাব করে দেখি যে আমার আয়ের চেয়ে ব্যয় বেশি, আমি সেই কাজটা করবো না। আমার কৃষক যেহেতু তারা বংশ পরম্পরায় কাজটা করে, কাজে তারা এই কাজটা করা ছাড়া তাদের কোনো বিকল্প নাই। বিকল্প থাকলেও অনেকটা তাদের ঐতিহ্যের কারণে সেই কাজটা করে, আর এই সুযোগটাই নেয় আমাদের দেশের রাজনীতিবিদ। কৃষক তো কমেছে আগের চেয়ে, কৃষক কমেছে, আবার বাস্তবতা হচ্ছে যে আমাদের প্রযুক্তির যে ব্যবহার সেটা বেড়েছে, উৎপাদন বেড়েছে, সবই ঠিক আছে, কিন্তু তাহলে দাম বাড়লো কেন? দাম বাড়ার জায়গাটাই আমি বলছি যে এই জায়গাটাতে আমি খুশি হতাম যদি সত্যিকার অর্থে যে আপনি যে কথাটা বললেন, পরিসংখ্যান যেটা বলে যে ধানের দাম অথবা চালের দাম বেশি, কিন্তু বাস্তবতা হচ্ছে তার 50% যেই টাকাটা কৃষক পাওয়ার কথা, সেই লাভ পুরাটাই নিয়ে যাচ্ছে তার মধ্যস্বত্বভোগী। এবং আপনি জানবেন বিগত সময় যে বাজার সিন্ডিকেট এমনভাবেই আপনার রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের মধ্যে
আপনার মানে মানে আষ্টেপৃষ্টে দলীয়করণ করা দলীয়করণ হয়েছিল, যে এখানে আপনি বের হওয়ার কোনো সুযোগ ছিল না। আপনার সরকার ঘোষণা করে যে তারা চাল কিনবে, ন্যায্য মূল্যে ধান কিনবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জায়গাগুলোতে তাদের লোকজন ইনভলভ হতো, কৃষক ন্যায্য দামটা পেত না। তারা তাদের কিছু লোকের মাধ্যমে সেই সিন্ডিকেট করে ধানগুলোকে তারা সংগ্রহ করতো, তারা বেশি দামে সরকারের কাছে বিক্রি করতো। আপনি সরকার নির্ধারণ করে 26 টাকা পার কেজি ধান, হয়তো যারা আপনার সিন্ডিকেটের মধ্যস্বত্বভোগী তারা 26 টাকা করে হয়তো সরকারের কাছ থেকে নিচ্ছে, কিন্তু আমার কৃষক পাচ্ছে হয়তো ওই জায়গায় 18 টাকা 20 টাকা। তার মানে তার উৎপাদন খরচের চেয়েও কম। এটা আমি একটা রেশনাল একটা লজিক্যাল বললাম, বাট অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে যে প্রতি 1 মণ ধানে যে পরিমাণ উৎপাদন খরচ তার চেয়ে কম মূল্যে তাকে বিক্রি করতে হয়। এই যে বাজার সিন্ডিকেট, এইটা যদি ভাঙতে পারি তাহলে আমাদের দেশে কৃষক লাভবান হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিগত সরকার সেই সিন্ডিকেটটাকেই তারা লালন পালন করেছে। আমার কৃষক বাধ্য হয়েছে তাদের বংশ পরম্পরায় উৎপাদন করতে, আর সেই উৎপাদনের এবং কৃষক নিঃস্ব হয়েছে। লাভটা ভোগ করেছে এই দেশের যারা বিগত সরকারের সুবিধাভোগী অলিগার্ক শ্রেণী, তারাই। এবং তারা এই টাকাগুলা তারা শোষণ করে তারা দেশের বাইরে পাচার করেছে। আমার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও তারা দেশকে বাঁচিয়ে রেখেছে, উৎপাদন করেছে, কৃষিবিদরা তাদের সর্বোচ্চ দিয়ে যাচ্ছে। এই জায়গাটিতে তো সংস্কার করতে হবে। সংস্কার করতে হলে আসলে কি করা উচিত? এই জায়গায় আসলে আমি বলবো কি, পরবর্তী নির্বাচন আমরা আশা করি একটা গণতান্ত্রিক সরকার আসবে, প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের কাছে যাবে, তাদের ম্যানিফেস্টোগুলোতে আসলে পলিসি লেভেলে এই কাজগুলো করা উচিত। আমি কৃষককে বঞ্চিত করে কোনো এরকম মিথ্যা আশ্বাস যেন কোনো সরকার না। কৃষি নির্ভর অর্থনীতি অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে, উৎপাদনে আপনাকে জোর দিতে হবে, আমার কৃষককে বাঁচাতে হবে। কৃষক ন্যায্য মূল্য যদি পায়, 10 টাকা বেশিও যদি হয়, আমি মনে করি পলিসিতে সেটা দেওয়া উচিত। কিন্তু আমার গুরুত্ব দিতে হবে মধ্যস্বত্বভোগী যেন না থাকে। সরকার পলিসি লেভেলে এই জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করতে হবে। আমি প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আমার কৃষকদেরকে বাঁচাতে হবে, প্রয়োজনে উৎপাদনে সাবসিডি দিতে হবে, প্রয়োজনীয় উৎপাদনে ইনসেনটিভ দিতে হবে। একজন কৃষক তার উৎপাদনের জন্য যেন সে ইনসেনটিভ পায়। আবুল হাসান, এই যে সিন্ডিকেট ভাঙার, সিন্ডিকেট গত 20 বছর ধরে বা 18-19 বছর ধরে আমরা সিন্ডিকেট শব্দটি আমাদের জীবনের পার্ট হয়ে গেছে। সিন্ডিকেট ভাঙা গেল না কেন? বা অন্তর্বর্তীকালীন সরকারেরও বাণিজ্য উপদেষ্টা এসে বললেন সিন্ডিকেট ভাঙতে পারছি না, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না কেন? আসলে এই সিন্ডিকেট কি মানে এতই শক্তিশালী, সরকারের চেয়েও শক্তিশালী, কেন আসলে ভাঙা যাচ্ছে না? না, আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার প্রতিটা জিনিসের, যেমন আমরা একটা কথা বলি মার্ক্সের ভাষায়, যেমন অতীত পণ্য আকারে বর্তমানে এসে হাজির হয়। আপনার বর্তমানটা কিন্তু বর্তমান সময়ের কোনো সময়, এই সময়টা কিন্তু শুধু এই সময়ের সময় না, অতীতের বহু সময়ের সমন্বয় এই সময়। তো আপনার একটা জিনিস যখন আপনি করবেন, সেটা হচ্ছে সংস্কৃতির উপর নির্ভর করে যে কি কালচারে এই জিনিসটা হচ্ছে। আপনার ন্যায় বিচার হচ্ছে যেটা হচ্ছে আপনার শ্রমের সাথে, বৈধ শ্রমের সাথে আপনার যখন অর্থনীতির সংযোগটা সঠিক থাকে। কিন্তু এই সিন্ডিকেট যে জিনিসটা হয়, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সহযোগিতায় বা রাষ্ট্রের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে, অথবা যদি বলি আরও খোলামেলাভাবে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, যখন তারা গুটি কয়েক মানুষ, আপনি যেভাবে অলিগার্কির কথা বললেন, যে গোষ্ঠীতন্ত্রের কথা বললেন, তারা যখন এই ক্ষমতাটা শুধু অর্থের দিকে নিয়ে যায়, তখন সেই জিনিসটা হয়। এখন রাষ্ট্র কেন এই জিনিসটা চায় না? রাষ্ট্র কি সত্যিকারভাবে চায় কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। রাষ্ট্রকে চাইতে হবে, সেই রাষ্ট্রই চাইবে যে রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। আপনার গণতান্ত্রিক মানুষের রাষ্ট্র। হ্যাঁ, আপনি শাসন ব্যবস্থায় গণতন্ত্র কথাটা কেন বারবার বলা হয়? এটা বলা হচ্ছে এই কারণে, এটার যে কিছু সংখ্যক লোক যেই ক্ষমতাটা প্রয়োগ করতে চায়, সেই ক্ষমতাটাকে কিন্তু ভেঙে দেয় হচ্ছে সাধারণ মানুষ। এই কারণেই বলে যে এই যে দেখেন, এত যে ক্ষমতার প্রয়োগ হলো, এত কিছু হলো, কিন্তু সরকারকে কিন্তু চলে যেতে হয়েছে। বলে না যে মরুভূমি যতই তার সীমানা বৃদ্ধি করুক, আর তৃণভূমি যতই বৃক্ষরাজিতে ঢেকে যাক, নদী যত প্রবল বেগে ধাবিত হোক, সমুদ্র সমতটে এসে সবাইকে থমকে যেতে হয়। এই সমুদ্র সমতটটা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ, জনগণ। দুটো শক্তির বিরুদ্ধে কিন্তু মানুষ সংগ্রাম করতে পারে না। একটা হচ্ছে জনগণের শক্তি, একটা হচ্ছে প্রাকৃতিক শক্তি। আমরা আধুনিকতা যখন আসে, তখন কিন্তু বলেছিলাম যে প্রকৃতিকে তত্ত্বের মাধ্যমে আমরা যখন বেঁধে ফেলতে পেরেছি, তখন কিন্তু আমরা আধুনিক হয়ে গেছি। কিন্তু আমাদের কিছুদিন পূর্বে করোনা কিন্তু দেখিয়ে দিল যে আমরা কতটুকু বাঁধতে পেরেছি, চিকিৎসা ব্যবস্থা কতটুকু হয়েছে। আপনি ধরেন যে 100 বছর 150 বছর আগে কলেরায় মানুষ মারা গেছে,
পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেমিনার হয়েছে। তখন যখন কলেরা থেকে নিষ্কৃতি পেয়েছি আমরা কিন্তু গর্ববোধ করেছি, কিন্তু যখন করোনা এসে সবাইকে দেখিয়ে দিল যে আমরা কিন্তু প্রকৃতিকে বেঁধে ফেলতে পারবো, এখনো বিষয়টা বেঁধে কিন্তু ফেলতে এতটা পারিনি। সহজ নয়। তো এই কারণে আপনি যখন জনগণের শক্তির কাছে আপনি যাবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা আপনি শুদ্ধ হয়ে যেতে বাধ্য। সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যে আপনাকে জনগণের কাছে আপনি যাচ্ছেন না। জি, তাহলে এই মুহূর্তে আসলে করণীয়কে আমরা শেষ করব 30 সেকেন্ডে। আমাদের বা সরকারের, রাজনৈতিক দলগুলোর এবং নাগরিক সমাজেরও তো দায়িত্ব আছে, আমাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। আমি এখানে শুধু শেখ হাসিনাকে দোষ দিব বা এটাকে দোষ দিই, হ্যাঁ তার অপরাধ সীমাহীন, একেবারেই সীমাহীন, কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে তার সংস্কৃতির কথা। আর সরকারের কাছে শুধু একটি কথাই বলবো যে সেটাই, তোমার পতাকা যারে দিয়েছে প্রভু তারে বহন করিবারে দিও শক্তি। জি, প্রফেসর জামশেদ আলম, সরকারকে পরামর্শ বা প্রত্যাশা আছে কিনা? জাতিগতভাবে তো আমরা জুলাই গণ অভ্যুত্থানে আকাশ সমান প্রত্যাশার স্বপ্ন যা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি একজন শিক্ষাবিদ হিসেবে আশা করব আজকে জুলাই বিপ্লব আমাদের ছাত্ররা যা আমাদেরকে দিয়েছে এটা আমাদের আসলে হারাতে দেওয়া যাবে না একেবারেই আসলে। হারাতে তো দেওয়া যাবেই না। এইখান থেকে আমাদের নতুন করে আবার স্বপ্ন তৈরি করতে হবে। এই আকাঙ্ক্ষাকে কখনো হারাতে দেওয়া যাবে না। এবং এই জন্য আমি মনে করি যে প্রতিটা রাজনৈতিক দল এইখান থেকে শিক্ষা নিতে হবে যে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু যেন আমাদের নাগরিক আর না হয়। সমাজকেও তো ভূমিকা রাখতে হবে। নাগরিক সমাজ হিসাবে আমি তো বলবো যে আমাদের বিবেকের জায়গা থেকে আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ ভূমিকা রাখতে হবে। স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের দেশের কথা ভাবতে হবে। আর আমি ছাত্রদেরকে বলবো যে তারা যে অসাধ্য সাধন করেছে সেই জায়গা থেকে নৈতিকতার প্রশ্নে এরা যেন তাদের আদর্শ থেকে বিচ্যুত না হয়। জি, ধন্যবাদ প্রফেসর জামশেদ আলম, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসান। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয়ে পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।